নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আজকের ভিডিওটি সেই সোনোডাইন, কিন্তু আমার কাছে তো প্রতিনিয়ত এই ধরনের সোনোডাইন 2066, 2065, 2060 নানান টাইপের ইউরেনাস নানান টাইপের আসছে। এক এক ধরনের ফল্ট দেখছি আপনাদের শিক্ষার্থে। সেই ফল্টগুলো আপনাদের কাছে না ধরলে যে আপনারা শিখতে পারবেন না, তাই জন্য নতুন নতুন ফল্ট আসছে, একদম বিভৎস টাইপের একদম নতুন নতুন ফল্ট আসছে। সেই জন্য এক একটা সেট যখন আসে সময় পাই যখন, কারণ এর মধ্যে বহু কাজই আমাকে করতে হয়। সব যদি ভিডিও করতাম আজকের বোধহয় কয়েক হাজার ভিডিও আপনাদের কাছে পোস্ট হয়ে যেত, কিন্তু সেসব না। যেগুলো না শেখালে নয়, একটা ধারাবাহিকতা মেনে চলি আমি। সেই জন্য আবার আজকে একটা সোনোডাইন 2065 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই মেকানিজমটা নেই, সেটার ঘটনা বলছি। আচ্ছা, প্রথমত মূল কথা আসছি। মেন এইখানে দেখুন বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এইখানে এইটা আমার কাছে যখন সেটটি এসেছিলো, যখন আমি এসি 220-তে প্লাগটা ইন করেছিলাম, অর্থাৎ এই ট্রান্সফর্মারতে ইনপুট দিয়েছিলাম, তখন দেখা গেল এই ট্রান্সফর্মার থেকে ধোঁয়া উঠছে। তো আমি ট্রান্সফর্মারটা সঙ্গে সঙ্গে খুলে চেক আপ করলাম যে ট্রান্সফর্মারটা পুড়ে গেছে। তারপর কি করলাম, ট্রান্সফর্মারটাকে অরিজিনাল যা যা ভোল্টেজ থাকে সেই অনুযায়ীতে আমি ট্রান্সফর্মারটা ওয়ারিং করে লাগানোর পরে কি হলো, সেই ট্রান্সফর্মার গরম হওয়ার টেন্ডেন্সি, ট্রান্সফর্মারটা পুরো গরম হওয়ার টেন্ডেন্সি, তখন যে গরম হয়ে যাচ্ছে আর খুব ভাইব্রেট করছিল। কিন্তু ট্রান্সফর্মার ওয়াইন্ডিং ঠিক হয়েছে। অনেক সময় ট্রান্সফর্মার ওয়াইন্ডিং ঠিক না হলে এই ধরনের ফল দেখা দিতে পারে। কিন্তু বন্ধুরা, তখন দেখতে হবে এই যে আপনার সাপ্লাইটা যাচ্ছে মেন অ্যাম্প্লিফায়ারের, এই যে রেড ব্রাউন ব্ল্যাক, এই রেডটা হচ্ছে সোনোডাইন। আমরা সাধারণত ব্ল্যাকটাকে 0 করি, কিন্তু সোনোডাইনের রেডটাকে 0 করেছে আর কি, এই পিসিবি অনুযায়ী। পিসিবিতে জ্যাক আছে, নাহলে তো ঘুরিয়ে দেওয়াই যেত। তো সেক্ষেত্রে কি হলো, এই 3টে তার আমি দেখলাম এখানে এসি যাচ্ছে, মেন এসিটা ওই আপনার 20-0-20 বা 22-0-22। তো এইখানে দেখুন বন্ধুরা, এই যে ডায়োডটি আছে না, এই যে রেকটিফায়ার ডায়োড, খুব ভালো মানের একটি রেকটিফায়ার ডায়োড আমি লাগিয়েছি। তো আগে খুব একটা ভালো ছিল না ডায়োডটি, তো ওই ডায়োডটি কিন্তু পুরো শর্ট ছিল। তো ওইটা চেঞ্জ করার পরে ওই ট্রান্সফর্মার যে গরম হয়ে যাচ্ছিলো বা কাঁপছিল, ওটা চলে গেল, এবং এখানে ভোল্টেজও তখন কিন্তু ড্রপ করে যাচ্ছিলো, একদম খুব ড্রপ করে যাচ্ছিলো। আর স্বাভাবিক, এটাই হওয়ার কথা। কারণ কি, এখানে যদি আপনার রেকটিফায়ার ডায়োড শর্ট থাকে, একে তো আর ডিসি করতে দিচ্ছে না। তখন এখানে যে এসি কানেকশানটা যাচ্ছে 20-0-20 বা 22-0-22, তখন তো আর ওকে কী করছে, ওকে ব্লক করে দিচ্ছে। যাক, এগুলো আপনারা তো সাধারণ জিনিস, এগুলো আপনারা অনেকেই খুব ভালো করেই জানেন। তারপরে দেখলাম এইখানে একটা 0-20, এই ট্রান্সফর্মার থেকেই, এই মোটর থেকে আরম্ভ করে আপনার এই যে এখানে দেখছেন ফোনো প্রি, এই সব জায়গায় সব যায়। কিন্তু এই বেস টিবিল কিন্তু ডাইরেক্ট এই 30 ভোল্ট থেকে, ডিসি আফটার ডিসি হওয়ার পরে, এসি থেকে ডিসি হওয়ার পরে এই দুটো কন্ডেন্সার দিয়ে যখন ফিল্টার হওয়ার পরে এখানে কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করে এই বেস টিবিলে নিয়েছে। এই বেস টিবিল 4টে ট্রানজিস্টর দিয়ে বেস টিবিল করা হয়েছে। এইখান থেকে মেন এই ইনপুট দেখুন, এই হচ্ছে এসটিকে থেকে, এই এসটিকে থেকে মেন ইনপুট কিন্তু এই 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 জ্যাকটা মাঝখানে একটা গ্রাউন্ড, অরেঞ্জটা গ্রাউন্ড, আর হচ্ছে ইয়েলো আছে একটা চ্যানেল, আর এটা ব্রাউন দেখতে পাচ্ছি। তো ব্রাউনটা হচ্ছে আর একটা চ্যানেল। বেস টিবিলে ঢুকলো, বেস টিবিল হওয়ার পরে এই মেন ভলিউমে আসে। তারপরে বাফারিং হয়। এখানে 4টে ট্রানজিস্টর দিয়ে বাফারিং করা হয়েছে, গেনটাকে বুস্ট করা হয়েছে। 1, 2, 3, 4, 4টে ট্রানজিস্টর দিয়ে গেনটাকে বুস্ট করা হয়েছে। তারপরে কি করে, এই সিলেক্টর সুইচে আসে, বুস্ট হওয়ার পরে এই সিলেক্টর সুইচে আসে। ওকে, এটা দেখুন সব কিছু তো একটা এরকম ভিডিওতে বোঝানো সম্ভব না। আর একটা কথা বলছি, এইখানে একটা চিপ থাকে, একটা আপনার ওই ডলবি 76 সিরিজের, এখানে একটা চিপ থাকে, আইসি থাকে 16 পিনের, এখানে একটা আইসি থাকে 16 পিনের। তো এই দুটো আইসি ছিলই না। তো এই দুটো আইসি না থাকলে সাধারণত আপনাদের এই যে টেপ ডেক কিন্তু চালানো যাবে না। ওইটা কিন্তু হেড প্রির কাজ করবে এবং রেকর্ডিংয়ের সময়ও ওই রেকর্ডিং প্রির কাজ করবে। তো এই দুটো ছিলই না।
তো ভাগ্য ভালো মানে এই জন্য বলছি। তো ভদ্রলোক বললেন যে আমার যে মেকানিজমটা আছে সেই মেকানিজমের অবস্থা খুবই খারাপ। তো খুব খারাপ থাকার জন্য মেকানিজমটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। মেকানিজমের অবস্থা খুব খারাপ, দেখুন খুব খারাপ। তবুও এটা রেডি করা যেত, হয় না বলে কোনো জিনিস নেই, স্পেয়ার পার্টস থাকলে 100% হয়ে যায়। তো সেক্ষেত্রে ভদ্রলোক বললেন যে আমার কাছে তেমন একটা ক্যাসেটও নেই, আপনি এক কাজ করুন, আমার ডেক মেকানিজম অর্থাৎ টেপ ফ্রি চাই না। তো আমার একদিক দিয়ে সুবিধে হলো, কি সুবিধে হলো না, তখন আমি এই দুটো আইসি যদিও আমার স্টকে এখন আছে কিন্তু খুব সীমিত পরিমাণের, তো এই দুটো আইসি বাদ দিয়ে তখন কিন্তু আপনাকে সত্যিকারে আপনার কি জানেন সেই টেকনোলজি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কারণ এই দুটো যেমনি টেপ ফ্রি বা রেকর্ডিং ফ্রির ক্ষেত্রে ইউজ করা হয়েছে, তেমনি আবার এর ভেতর দিয়েই কিন্তু অক্স কানেকশানটা নেওয়া হয়েছে। তো আমার তো এখন যদি আমি ব্লুটুথ ডিভাইস লাগাই তাহলে তো আমার অক্স দরকারই দরকার। তো সেইখানে আপনার বুদ্ধি খাটাতে হবে কি করে এইটাকে বাইপাস করে আপনি অক্স কানেকশানটা তুলবেন। ঠিক আছে, সেটা কিছুই না, আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এইখান থেকে যে বেস টিভি হয়ে এইখান থেকে যে মেন ইনপুট ঢুকলো এসটিকে থেকে, এইখানে ঢুকলো, ঢোকার পরে কি করলো, ভলিউম কন্ট্রোলে গেল, ভলিউম কন্ট্রোল থেকে এখানে বাফারিং হলো। এইখান থেকে আপনাকে কানেকশানটা দেখে ঠিক তুলতে হবে, তাহলেই সেটাই অক্স হলো। তখন আপনার বেস টিভিরও কাজ করলো, বেস টিভির সবই কাজ করলো, ভলিউমও কাজ করলো। ঠিক আছে, হয়তো সিলেক্টার কাজ করলো, আমাদের দরকার নেই, একটা অক্স ভদ্রলোক বলেছে একটা অক্স হলেই হবে, কারণ সেই ব্লুটুথ ডিভাইস লাগাবে, রেকর্ড প্লেয়ার এইসব কিচ্ছু চালাবে না। আর রেকর্ড আর ব্লুটুথ ডিভাইস এইখানটা আমি কি করবো, একটা খুব সুন্দর, এর আগেও কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর একটা প্লাস্টিকের একটা প্লেট লাগাবো, সেখান থেকে কেটে এখনকার যে ভালো ব্লুটুথ কিট, সেখানে ব্লুটুথ কিট, তখন সেটা দেখতে খুবই সুন্দর হবে। এবং যে প্লাস্টিকের যে প্লেটটি আমরা অ্যাক্রেলিক সিট লাগাবো সেটাকেও আমি কিন্তু এই কালারে আনবো, এই কালার স্প্রে করলে হয়ে যাবে। আচ্ছা, আর একটা প্রবলেম কী ছিল, এবার স্টেপ বাই স্টেপ বলছি। তো ভদ্রলোককে বলে দিয়েছিল যে যাকে আগে দেখিয়েছিলেন যে ট্রান্সফর্মার গরম হচ্ছে, মুখ হচ্ছে, ট্রান্সফর্মার কেটে যাচ্ছে, মানে আপনার এসটিকে খারাপ আছে। মোটে বন্ধুরা, সাধারণত সোনোডাইন এত ভালো ডিজাইনার, এত ভালো ডিজাইন করে, তারা এইরকম ইঞ্জিনিয়ারদের ডিজাইন করেনি যে হুটহাট ভোল্টেজে এসটিকে ফিউজড হয়ে যাবে। তো এখানে সেক্ষেত্রে নয়, এখানে দেখুন চারটে, একটা, দুটো, তিনটে, চারটে ফিউজ প্রিকুয়েশন হিসাবে ব্যবহার করা হয়েছে। সরি। তো এসটিকে ঠিকই ছিল, বোর্ডে টুকটাক প্রবলেম ছিল, সেটাকে ঠিক করতে হয়েছে। আর একটা কথা বলি, সোনোডাইন এইটা প্লাস ভোল্টেজ থেকে গ্রাউন্ডে একটা রেজিস্ট্যান্স ওরা লাগায়, এটা পরে আবার কেউ চেঞ্জ করেছে, কিন্তু সোনোডাইনে এটা লাগায় 500 ওহমস। এইখানে সোনোডাইন লাগায় 500 ওহমস 10 ওয়াট, এখানে কেউ কোনো ভদ্রলোক লাগিয়েছেন 500 ওহমস, আপনার হচ্ছে এটা 2.5 ওয়াট 3 ওয়াট মতো হবে। তো আমার মনে হয় না এইটুকুতে কী হবে, একটা ভোল্টেজ কিছুটা ড্রপ হবে, ড্রপ হলে কী হবে সেটা ফিল্টারে কাজ করবে। ভুল করবেন না যে এখানে আমি কন্ডেন্সারের কথা বলছি, রেজিস্ট্যান্সও ফিল্টারে কাজ করে, এখানে মানে ড্রপ হয়ে গেল, এইটা প্লাস ভোল্টেজে, এটা মাইনাস ভোল্টেজে। তো রেজিস্ট্যান্স দুটি প্রচণ্ড গরম হয়, আমি এই রেজিস্ট্যান্স দুটি রাখবোই না, কেটেই দেবো, সামান্য, তো কিচ্ছু এফেক্ট যায় আসে না, সামান্য। তো আপনাদের কাছেও যদি এই ধরনের সেট আসে, এই দুটো রেজিস্ট্যান্স খুলে ফেলে দিতে পারেন, এই দুটো রেজিস্ট্যান্সের কাজ আমি আপনাদেরকে বলে দিলাম। তো তারপরে আসছি, এই যে ভোল্টেজটা যাচ্ছে, এই বলতে বলতে আমি মানে হারিয়ে গেছিলাম কথা বলতে বলতে। এই ট্রান্সফর্মার থেকে একটা অক্স 020 আসছে, দিয়ে এইখানে দেখুন আবার একটা ছোট্ট ব্রিজ রেকটিফায়ার ইউজ করা হয়েছে, করে কি করেছে না, এই ট্রানজিস্টারে নিয়েছে, এই ট্রানজিস্টারে নিয়ে এর এমিটার থেকে আপনার রেকর্ডিং সেকশনের ভোল্টেজ বার করা হয়েছে। আর এইখানে আছে একটা 6292 বেলের ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টার দিয়ে ডাইরেক্ট এই 30 ভোল্টেজ থেকে স্টেপ ডাউন করিয়ে কালেক্টারে ঢুকিয়ে, তারপরে বেস বায়াসিং জেনারেল ডায়োড বা আপনার রেজিস্ট্যান্সও লাগে করে 12 ভোল্ট বার করেছে। সেই 12 ভোল্টটা এই ডেকের মোটরে আসতো, আর এইখানে যে এলইডি ইন্ডিকেটারগুলো দেখছেন এখানে আসছে, আর এইখানে আসছে, এইখানে আসছে, এইখানে মানে আপনার এলইডি ভিউ মিটার। ঠিক আছে বন্ধুরা, তো এই এলইডি ভিউ মিটারও কাজ করছিল না, তারপর দেখি আমি এলইডি ভিউ মিটারের যে সাপ্লাই ভোল্টেজ ওটা এই 12 থেকে 13 মতো হয়, সেখানে দেখলাম প্রায় 23 থেকে 24 ভোল্ট,
ওরে বাপরে বাপ! তারপর এই ট্রানজিস্টারটাও গরম হচ্ছিল না। সঙ্গে সঙ্গে আমি সেটটিকে অফ করে এই ট্রানজিস্টারটা খুললাম। খুলে এটা আমি যখন মাপলাম, ট্রানজিস্টারটি টোটাল শর্ট, বেস টু কালেক্টর, কালেক্টর টু এমিটার, এমিটার টু বেস, এমিটার টু কালেক্টর, টোটাল শর্ট সার্কিট হয়ে আছে। তো তাহলে কি করছে, এর যে কালেক্টরের ভোল্টেজ 30 ঢুকছে, এমিটার দিয়ে দিয়ে আপনার রেগুলেট হয়ে গিয়ে 12 থেকে 13 ভোল্ট মতো বেরোচ্ছে, সেটা তো ডাইরেক্ট হয়ে গেছে। তখন কি করলাম, এই ট্রানজিস্টারকে চেঞ্জ করে এখানে যে জেনার ডায়োড ছিল প্লাস কন্ডেন্সার, আর কন্ডেন্সার বলছি, রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা থাকে 820 ওহমস, বলে দিচ্ছি কিন্তু অনেক সময় পুড়ে গেলে এর ভ্যালু আপনারা জানতে পারবেন না। এইখানে বায়াসিং রেজিস্ট্যান্সটি থাকে 820 ওহমস, হাফ ওয়াট। তো তার জন্য কি হয়েছে, এই ডিসপ্লের আইসি উড়ে গেছে, ব্যাস কাজ শেষ। এইবারে কি করব, আবার আমার কাছে ছিল ডিসপ্লে আইসি নাম্বার হচ্ছে, সেও আমার কাছে স্টক শেষ হয়ে গেছে, AN6882, AN হচ্ছে কোম্পানি, আপনারা বুঝতেই পারছেন কোন কোম্পানি। তো দুটো আইসি চলে গেছিলো, দুটো আইসি চেঞ্জ করার পরে ডিসপ্লে এলো, নাচানাচি শুরু করে দিল, যেরকম হ্যাঁ আমরা নাচানাচি শুরু করি সেরকম নাচানাচি শুরু করে দেবে। এলইডির যা কাজ, সে খালি নাচবে, লাইট এমিটিং ডায়োড করবে, খালি খালি এমিট করবে। আচ্ছা ঠিক আছে। তারপর দেখলাম এইখানে একটু সার্কিট সম্পর্কে বলছি। এই দুটো এলইডি হচ্ছে পাওয়ার এলইডি, মানে পাওয়ার আসলেই জ্বলবে, মানে এই বোর্ডে পাওয়ার আসলে জ্বলবে, আর এইগুলো আপনার নাচন দেখাবে, একদম নাচানাচি করবে। দুটো দুটো করে সিরিজ করে লাগানো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, দুটো দুটো করে সিরিজ করা আছে, মানে 1 2 3 4 5 6 7, সাতটা, মোটামুটি একটা বোধহয় তিনটে আর একটা বোধহয় চারটে বা দুটো এরকম করে সিরিজ করা আছে, আর একবার দেখতে হবে। যা গিয়ে কোনো একটা এলইডি কাটলে কিন্তু অনেকগুলো এলইডি জ্বলবে না। আমার মূল বলার উদ্দেশ্য হচ্ছে, কোনো একটা ধরুন এই এলইডিটা ফিউজড হয়ে আছে, মানে একদম ওপেন হয়ে আছে, তাহলে কিন্তু কাছের হয় এইটা বা এটা জ্বলবে না। সেগুলো আপনাদের ওই এলইডি যেমন আপনারা টেস্ট করেন সেরকম টেস্ট করে আমি দেখলাম 2-3টে এলইডি খারাপ ছিল, কারণ কি পুরো গ্রাফটা আসছিল না। তো 2-3টে এলইডি আমি চেঞ্জ করলাম, মানে ফেলে দিয়ে নতুন এলইডি লাগালাম, এখন পুরো গ্রাফই আসছে। সেটটা মোটামুটি সার্ভিসিং বাকি আছে, এখন মোটামুটি দেওয়ার যোগ্য, বেশ ভালোই বাজছে। তো আমি আপনাদের সাউন্ড শোনাতে পারবো না। আর ডেক মেকানিজম তো বারবার বলছি, ডেক মেকানিজম তো এখানে হবে না। এইখানে ওই প্লেট অ্যাক্রিলিক শীট লাগিয়ে এখানে হচ্ছে প্যানেল লাগাবো। তো প্যানেল লাগানোর পরে যদি হয়, আপনাদের যদি সম্ভব হয়, আমি একটা ভিডিও অবশ্যই দেখাবো। দেখুন সেটটি অন হয়েছে, সব ভোল্টেজ একদম ঠিকঠাক। এইখানে আপনার এলইডি বাবা জীবন, আমি হাত দিয়ে করছি এটা, এলইডি বাবা জীবন সব নাচছে, নাচানাচি শুরু করে দিয়েছে। এলইডি বাবা জীবন যা কাজ তাই করা আরম্ভ করেছে, এবং বেস, টেবিল, ভলিউম সবই মোটামুটি ঠিক আছে। তবে সেটটার নিচে প্রচণ্ড ঘাটা ছিল, সে আমি বুঝলাম না যে এই ধরনের তার দিয়ে, এই ধরনের তার দিয়ে, এই ধরনের তার দিয়ে নিচে যে কত শর্ট, মানে এইখান থেকে এই যে ফাংশন সুইচটা, এইখান থেকে যে কি করতে চাইছে আমি নিজে বুঝতে পারছি না। এইখান থেকে এরকম তার দিয়ে এইখানে মারা, ওখানে মারা, আমি সব তুলেছি। সোনোডাইনের 2065 পেছনে যা থাকে, একটা নতুন মানে কমপ্লিট ভালো সেটের যা থাকে, এখন খুললে আপনারা সেম দেখতে পাবেন, কোনো কিছু আমি করিনি। শুধু ওই হেড ফ্রি দুটো আইসির, যেহেতু উনি হেড ফ্রি শুনবেন না, তো হেড ফ্রি আমার দরকার হয়নি। আমি বুদ্ধি করে এখান থেকে অক্স কানেকশান বার করেছি, এটা একদম সুন্দর বাজছে। আমি এই মুহূর্তে আপনাদের ইনপুট দিয়ে বাজিয়ে দেখাতে পারতাম, সেই তো একই জানেন যে আমি যেটা বলছি আপনাদের কাছে কখনোই কোনো মিথ্যের আশ্রয় নিই না। তো বন্ধুরা, এই ধরনের সেট আসলে এইভাবেই করতে হবে, বুঝে শুনে করতে হবে, আর হুটহাট করে যে কোনো পার্টস চেঞ্জ করবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো স্টেজ সম্পর্কে আমি কিন্তু বলছি, প্রত্যেকটা সেট সম্পর্কে। আর আমার কাছে আরেকটা আজকেরই দুর্গাপুর থেকে একটা ইকুলাইজার এসছে সোনোডাইনের, ওই 12 ব্যান্ডের। তো সেইটা খারাপ ছিল, আমি করে ফেলেছি। তো কি সেটাও ঠিক এইভাবেই আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো, যে আমি কি করে হাউ টু সলভ, আমি কি করে সলভ করলাম আপনাদের শিক্ষার্থে। আমি নিশ্চয়ই আপনাদের সাহায্যে আসতে পারি কিনা আমি আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো। সবাই ভালো থাকুন, খুব খুব ক্রিসমাসের আনন্দ কাটান। জয় ভারত, জয় হিন্দ।